নমস্কার, ব্রাইট টাইমের পর্দায় আপনাদের স্বাগত। শীত সবে মাত্র পড়তে শুরু করেছে, আর এমনই এক সন্ধ্যায় আমরা এসে উপস্থিত হয়েছি এমনই এক মানুষের সঙ্গে কথা বলতে, যিনি একজন বিশিষ্ট আবৃত্তিকার। তবে তার আরও একটি পরিচয় আছে, তিনি একসঙ্গে একজন শিক্ষকও, তিনি সঞ্চালকও। কথা বলবো বিশিষ্ট আবৃত্তিকার তাপস কুমার হরির সঙ্গে। স্যারকে প্রথমেই জানাবো শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। স্যার, আপনার কাছে আবৃত্তি কি, আমরা প্রথমেই এটাই জানতে চাইবো আপনার কাছে। দেখো, সুন্দর কোশ্চেন করেছো। আবৃত্তিটা কি অনেক বড় করে বলতে গেলে বলা যায়, আমি ছোট করে বলি। কবি কবিতা লিখেছেন, তার মনন দিয়ে, ভাবনা দিয়ে চিত্র এঁকেছেন। একজন আবৃত্তিকারের কাজ হচ্ছে সেই কবির ভাবনাটাকে, বিষয়টাকে শ্রোতাবন্ধুদের সামনে তুলে ধরা, তার কণ্ঠ দিয়ে, বাচনভঙ্গি দিয়ে, উচ্চারণ দিয়ে, তার ভাব দিয়ে, সবটা দিয়ে সেই কবিতাটা সেই কাগজে ছিল কবিতাটা, সেই কবিতাটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা আবৃত্তিকারের কাজ। স্যার, এই যে এই শুভ সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগেই আপনার কণ্ঠে যদি আমরা কোনো একটা আবৃত্তির দুটো লাইন শুনতে পাই। আবৃত্তি বলতে গেলে তো রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত তো আসেই। তা আমার আরও আধুনিক বহু কবির কবিতাই আমার ভালো লাগে। আমরা যে সময়ে চলছি, ভারতবর্ষে যে উত্তাল অবস্থা চলছে, আমি কোনো রাজনীতির কথা বলছি না। ভারতবর্ষ আমাদের মা। সমীন্দ্র ভৌমিকের একটা কবিতা আমাকে সবসময় মনে করিয়ে দেয়। কবিতা না ভারতবর্ষ। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটা তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছি তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম। আরও একদল বলল বলতো আল্লাহু আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল, মারল, বলল কোনখানে তোর ঘর। ছেলেটা বলল ভারতবর্ষ সবরমতির চর। এই আমাদের ভারতবর্ষ। সত্যি তাই। যখন আমরাও ছোট ছিলাম, তখন কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি, আমরা ছোট থেকেই জানি যে ভারত বৈচিত্র্যময় দেশ। কথাতেই বলে যে ভারতে ঐক্যের মধ্যে বৈচিত্র্য। আর সেই ভারতবর্ষেই যখন আমরা পড়াশোনা করেছি, তখন না দেখেছি কোনো জাত না ধর্ম, সবসময় জেনেছি জাত ধর্মের উপরে মানুষ। কিন্তু এখন বোধহয় এই চিত্রটা একটু হলেও বদলাচ্ছে। আপনি কি বলবেন স্যার? হ্যাঁ, অবশ্যই বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো ভারতবর্ষ আছে। এত ভাষা, এত বড় দেশ, এই এত গণতান্ত্রিক ব্যবস্থা তো আছেই। এত বৈচিত্র্যময় দেশ পৃথিবীতে নেই। শুধু লোক সংখ্যা শুধু না, এত ভাষা, এত কষ্ট, নানা দিক দিয়ে বৈচিত্র্যময় ঐক্য আছে। এই ভারতবর্ষ অখণ্ডতাটা আমরা সবসময়। এই চিত্রটা কি বর্তমানে বদলাতে শুরু করেছে? কোথাও কি ধর্ম এসে সেসব তো আছেই। শোনো, সময় পরিবর্তন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় পরিবর্তনশীল। যত এখন আগে একরকম ছিল, এখন হাতে হাতে ইন্টারনেট চলে এসছে, মোবাইল ফোন চলে এসছে, বিজ্ঞান এগিয়ে গেছে। যত এগোবে তত সর্বদিকে পরিবর্তন আসবে। কবে কি ঝড় হবে না হবে আগে থেকে বলে দিচ্ছে। কী করে বলছে? এটাই তো ব্যাপার না। বিজ্ঞান যত এগোচ্ছে, মানুষের শিক্ষার দিকে এগোচ্ছে, দেশ তো পরিবর্তন হবেই। মানুষের মন মেজাজ সব পরিবর্তন। আগে তো একটা শিশু, আমরা জীবনে কী পেয়েছি, আর এখন আর শিশু একটা মোবাইল ইন্টারনেট বড় হচ্ছে, তার তো জীবনযাত্রা পাল্টে যাবেই না। আপনি যদি আপনার লেখা কোনো কবিতা আমাদেরকে শোনান। আমি কবিতা বলি বা লিখি, চেষ্টা করি যেটা সামাজিক বার্তা আছে। যেমন রক্তদান শিবির নিয়ে একটা কবিতা। সব কবিতা তো মনে লিখি, কিন্তু লিখলে যে মুখস্থ থাকে হয় না। কিন্তু এই কবিতাটা অনেক জায়গায় মঞ্চে বলতে হয় বলে, বা সঞ্চালনের ক্ষেত্রে বলতে বলি যে রক্তদান জীবনদান। রক্তদান জীবনদান, কে না তা জানে। দানের মাঝেই লুকিয়ে আছে জীবনেরই মানে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তের রং লাল, রক্তের লাগি মানুষের পাশে মানুষই চিরকাল। তোমার দেওয়া রক্তে যখন কেউ জীবন ফিরে পায়, নবজীবন লাভ করে সে শুধু তোমার ভালোবাসায়। বিজ্ঞানের কত উন্নতি দেখছো চারিধার, রক্ত আবিষ্কার হয়নি এখনো, মেনে নিয়েছে হার। তাই বলি ভাই, এসো সবাই রক্ত করি দান,
নতুন সমাজ গড়ে তুলি, রাখি মানব জাতির মান। এটা আমি বহু মঞ্চে বলি, এই বার্তাটা দিই রক্তদান শিবির উপলক্ষে, নিজে লিখে বলি আর কি। সত্যি তাই, কারণ না আমরা যতই বলি যে এই যেন লেখাগুলোর মধ্যে কিন্তু আমরা যার লেখাই পড়ি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা বর্তমান কোনো প্রজন্মের কোনো লেখকের লেখা, কিন্তু প্রত্যেকটা লেখকের মধ্যেই মনে হয় সামাজিক কিছু বার্তা থাকে। এবং অবশ্যই যে কোনো জিনিস এই মানুষের যদি ভালো দিকটা, মঙ্গলের দিকটার কথা না বলে, সে হারিয়ে যায়। যে কথাগুলো যে কোনো লেখা, চিত্র, সিনেমা, গল্প যাই হোক না কেন, যেখানে মানুষের কথা নেই, মানুষের মঙ্গলের কথা নেই, সেই জিনিসটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। যারা মানুষের কথা বলে সেটা চিরন্তন। তাই জন্য তো বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, এরা নেতাজি, এরা মানুষের জন্যই কাজ করে গেছে। তাহলে এরা তো অবিনশ্বর থাকবেই, লেখাও লেখকের সংখ্যা তো বাংলা। রবীন্দ্রনাথ তো একাধারে সব, এক রবীন্দ্র সাগরে ডুব দিতে পারলে সব, উনি একাধারে সব কিছু। শরৎচন্দ্র আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছেন, তাই না, মানিক বন্দ্যোপাধ্যায়, একাধারে সবার লেখা ভালো লাগে। অবশ্যই রবীন্দ্রনাথ। আধুনিককালের কবিদের মধ্যে অনেকে ভালো লাগে, যেমন ভবানী প্রসাদ মজুমদারের ছড়াগুলো আমার দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। যেমন এই সদ্য দুর্গাপুজো হয়ে গেল, এখন বলছে দুর্গা হাসেন, দুর্গা কাঁদে, মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজও, ফুটপাতেতে গণসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদিকার, ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধও শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে, গনসাকে তো মাথা খোঁড়ে হার ঝিরঝির পাঁজরাতে। ছুঁচোয় পেটে কীর্তন গায়, ঢাক ঢোল খোল করতালে, এইভাবে কি কাটবে জীবন নিত্য হাঁড়ি হরতালে। আলোর মেলায়, খুশির খেলায়, মাইক্রোফোনের উৎপাতে, দশভুজা দুর্গা হাসেন, দুর্গা কাঁদে ফুটপাতে। আসলে মানুষ যখন খেতে পায় না, তখন বোধহয় তার আর সামাজিক কোনো চিন্তাই কাজে আসে না। তখন কে রাজনীতিতে গদি জিততে চাইছে, কে কোথায় কাকে মারছে, তার থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় পেটে দুমুঠো ভাতের। আর এটাই কিন্তু বাস্তব কথা। তবে স্যারের কাছে আমি শুনতে চাইবো আরও দুটো কবিতা, যদি তৎকালীন সমাজের যে রবীন্দ্রনাথদের আমলের যদি কারোর লেখা আমাদেরকে শোনান। সুকান্তের তো উনি তো খুব স্বল্পায়ু ছিলেন, মাত্র 21 বছর বয়সে মারা গেছিলেন, কিন্তু তার যে সম্ভার রেখে গেছেন সেটা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বিখ্যাত কবিতা ছাড়পত্র, এটা সবার ক্ষেত্রে সব সময় যেন প্রযোজ্য। আমি কবিতাটা পুরো বলছি না, শেষটুকু বলি একটুকু। দারুণ একটা বক্তব্য রয়ে গেছে, সেটা কি না, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। চিরন্তন কথা, শিশুদের মঙ্গলার্থে এত বড় ভাষ্য আর বোধহয় হয় না। সুকান্ত বলে গেছেন মাত্র 21 বছর বয়সে। একেবারেই তাই। আর সত্যি বলতে কি না, কবিতার মাধ্যমে শুধুমাত্র তো এই না যে কবিতার মাধ্যমে আগেকার দিনও যখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে সারা দেশ উত্তাল ছিল, তখনও কবিতার মাধ্যমে প্রতিবাদের ভাষা বেরিয়ে এসেছে। আর এখনও যখন রাজনৈতিক কারণে বা কোনো কারণে, ধর্মীয় কারণে হোক, সমাজে যখন আন্দোলনে উত্তাল হয়ে ওঠে, তখনও কিন্তু কবিতার থেকে বড় প্রতিবাদের ভাষা বোধহয় কিছু হয় না। স্যার কি বলবেন? কারারে লৌহ কপাট ভেঙে দেল ফেলকরের উপর, রক্ত জমার শিকল পূজালা পাষাণ বেদী, ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী, লাথিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা ফেলু পারি। এত বড় কথা কে বলতে পারে? এত সত্যি কথাটা ইংরেজ আমলে দাঁড়িয়ে ইংরেজদের মুখের উপরে তিনি এই কথা বলতে পারলেন কবিতার মধ্য দিয়ে। ভয় ডর নেই, এরা জাত কবি, এরা শখের কবি কেউ নয় কিন্তু। হ্যাঁ, এরা কবিতার জন্য কবিতা লিখে গেছেন, কোনো কারোর প্রত্যাশা পাওয়ার জন্য নয়। অন্তরে যা
ভেবেছে সেটাই কলমে চলে এসছে। এ হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, মধুসূদন দত্ত। স্যার, আপনার বর্তমান প্রজন্মের কোন লেখকের লেখাকে আপনি সব থেকে বেশি নাম্বার দেবেন যদি বলি? এখন বর্তমান বলতে এখন জয় গোস্বামী ভালো লিখছে ওই কবিতা এখন বর্তমানে। আর আছে আমার এক বন্ধু রিসেন্ট মারা গেলেন, ধনঞ্জয় ঘোষাল, উনিও খুব ভালো লিখতেন। এরকম চলছেই পরিরবে। তবে যেটা শাশ্বত চিরন্তন আমাদের সেই ওই রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ দাশ, এদের থাকবে যদি কবিতা। জীবনানন্দের একটা কবিতা কিছু বলেন, দুটো line। বনলতা সেন বিখ্যাত কবিতা। বনলতা সেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এটা বলতে বলতে কত কবিতাই না বলা যায়। হ্যাঁ, স্যারের এই কবিতাটা শুনতে শুনতে আমার একটা কথা হঠাৎ হঠাৎ করে মনে হলো যে বর্তমান সময়ে আমরা একটা জিনিস খুব ভীষণভাবে দেখি, সেটা হচ্ছে যে এখনকার যারা ছেলে মেয়ে আছেন, এবং শুধু ছেলে মেয়ে না, এখনকার যারা মা বাবা আছেন, তারা মনে করেন যে ইংলিশ কবিতা, ইংলিশ গান, এটার মধ্যে একটা স্মার্টনেস আছে। অর্থাৎ যারা ইংরাজিতে কবিতা বলতে পারে, ইংরাজিতে কথা বলতে পারে, ইংরাজিতে গান গাইতে পারে, হ্যাঁ, তো মাতৃভাষা বাংলাকে দূরে সরিয়ে দিয়ে ইংরেজি শেখো। হ্যাঁ। আমি সবসময় মঞ্চে বলি, ক্লাসেও বলি, ইংরাজি আন্তর্জাতিক ভাষা, হিন্দি রাষ্ট্রভাষা, মাতৃভাষা কিন্তু বাংলা। অতএব ইংরেজি শেখো, হিন্দি শেখো, আরও অনেক ভাষা শেখো, ফ্রেঞ্চ, ল্যাটিন শেখো, আপত্তি নেই। কিন্তু তুমি তো বাঙালি, তুমি বাংলা ভাষাকে দূরে সরিয়ে দিও না, তাহলে বাঙালি সংস্কৃতি একদিন ধ্বংস হয়ে যাবে। আগামী প্রজন্ম তোমাকে অভিসম্পাত করবে। আমরা যে বাঙালি, এটা আস্তে আস্তে আমরা অবলুপ্ত হয়ে যাব। অতএব বাংলাকে তুমি অবশ্যই শেখো, ভালো বেশি বেশি করে শেখো। এই নিয়ে এটা দেবব্রত দত্তের ছড়া আছে, দারুণ সুন্দর। মা বললে, রন্টি তোমার ইংলিশ খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক, বেঙ্গলিটা কি মিস্ত্রি, যেও না ওই রিস্কে, ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরও 6 জন মিসকে, টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে টবে, ভাবছোটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে। অফিস থেকে ফিরল বাবা ক্লান্ত গলদ ঘর্ম, রেগে বলল, রন্টি তোমার একই অপকর্ম, তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষা চর্চা। দাদু বললেন, বেশ বলেছ, জোরসে বাজাও তুড়ি, সাধে কি আর রবিবাবুর নোবেল গেছে চুরি, না শিখলে বাংলা ভালো, ইংরেজিটাও ডাইসি, বদ হজমে ভুগছ তবু রান্নাটা চাই স্পাইসি, যতই করো হম্বি তম্বি ঘটা বাদ্য সাধ্য, বাংলা ভাষা থাকবে বেঁচে এটাই উপপাদ্য। কবির নাম উপপাদ্য, কবিতার নাম। এরকম আর কি, সবসময় বলি যে বাংলাটাকে শেখো। তাহলে আমরা যে বাঙালি, এই ঐতিহ্য বজায় থাকবে। সত্যি ঐতিহ্য বজিয়ে রাখতে গিয়ে, স্মার্টনেস দেখাতে গিয়ে আমরা যত ইংরাজিকে আপন করে নিই না কেন, কুসংস্কার থেকে কিন্তু বাঙালি আজ অবধি বেরোতে পারেনি। এখানেও কিন্তু বাঙালি সেই বাংলাতেই থেকে যাচ্ছে, আসলেই বাংলাতে থেকে যাচ্ছে। কিন্তু যেটা আসলে দরকার, যে কুসংস্কার বর্জিত একটা সমাজ। আপনি কি বলবেন? অবশ্যই কুসংস্কার তো আলাদা কথা, বাংলা ভাষা শেখার মধ্যে কোনো আপত্তি নেই, ভাষা ভালো করে শিখো, অনেকগুলো শিখো ছেলেমেয়ে, এখন তো অনেক স্মার্ট, এখন হাতে হাতে মোবাইল চলে এসছে, এখন ডিকশনারি কেউ খুলতে হয় না, মোবাইল গুগল সার্চ করলেই সব পেয়ে যাচ্ছে, এই যুগে বাস করছে। অতএব ওই কুসংস্কারের প্রশ্নই ওঠে না, ভাষা শিখুক, ভালো করে শিখুক, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বাঙালিয়ানাকে ভালোবাসতে হবে। বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে মনে রাখতেই অবশ্যই হবে, তা না হলে হবে না। বাংলা সাহিত্য থাকবে, অপূর্ণ থেকে যতদিন বাংলা থাকবে না থাকবে আর কি। স্যারের কাছে যদি আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার দুটো লাইন শুনতে পাই। উলঙ্গ রাজা কবিতাটা মানে বর্তমানে আরও বেশি বোধহয় প্রাসঙ্গিক দাঁড়িয়েছে। একটাই কথা, আমরা রাজা তোর কাপড় কোথায়,
অর্থাৎ সব কিছু উলঙ্গ হয়ে গেছে আজকাল। এ বলতে গেলে অনেক কথাই বলতে হয়, সেই আমি রাজনীতি মঞ্চ না, তাই কবিতার মধ্য দিয়ে বহুদিন আগে নীলরঞ্জন চক্রবর্তী বলে গেছেন যে রাজা তোর কাপড় কোথায়, অর্থাৎ কাপড়টা নেই, বেআব্রু হয়ে যাচ্ছে, সমাজটাই বেআব্রু হয়ে যাচ্ছে। আসলে বেআব্রু হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কারোর বলার সাহস নেই, এবং সেই উলঙ্গ রাজা সেই শিশুটাও নেই সামনে। এখন শিশুটা অভাব ঘটে গেছে, অভাব ঘটেছে, যে শিশু বলবে যে থাকলেও কাপড়টা তার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠান শেষ করার সময় চলে এসেছে, আর আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করব অবশ্যই স্যারেরই কোনো কবিতার মধ্যে দিয়ে। আমি তো কয়েকটা কবিতা শোনালাম, বাচ্চাদেরকে আমি কবিতা শেখাই। আমার ছেলে আছে এখন সঙ্গে, ওটা আমরা দুজনে মিলে একটা যুগলবন্দি ছড়া শোনাই। স্বপ্নময় চলে এসো, বসো এখানে, আমরা ছোট্ট ছড়া দুজনে মিলে পড়ি। ঐতিহাসিক জলসা সেই ভবানী প্রসাদ মজুমদারের। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক দিন দিন তাকতে রে কেটে দিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েংসান। সারেগামা পাদানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতালো খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেঘাস্থিনিস। স্বপ্নময় এককভাবে অনেক কবিতাই জানে, ঠিক আছে, পরবর্তীকালে অনুষ্ঠান হলে নিশ্চয়ই শোনাবে, অনেক কবিতা জানে। ধন্যবাদ তোমাদের। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আরও একবার ধন্যবাদ জানাবো তাপস কুমার হরিকে, তার সঙ্গে ধন্যবাদ জানাবো তার ছোট্ট ছেলে স্বপ্নময় হরিকেও, আর তার সঙ্গে আপনাদের আরও একবার জানাচ্ছি শুভ সন্ধ্যা, আর দেখতে থাকুন ব্রাইট টাইম।